খুব বাঁচা বেঁচে গেছি আজকে। সমর সেন কোনো প্রমাণ দেখাতে পারেননি, কিন্তু বাড়ির সবার সামনে আমি একটা সন্দেহের জায়গায় চলে গেলাম। সবাই একটু হলেও আমাকে নিয়ে সন্দেহ করছে এখন। এই সব কিছুর জন্য উমা দায়ী। উমা না থাকলেই সমর সেনের হদিশও কেউ পেত না। কেন যে আমাদের বাড়ির বউ হয়ে এলো, কারোর সামনে এই প্রশ্নগুলো উঠতো না, এইসব প্রমাণ দেখানোর কথাও কেউ বলতো না। আমি এখন কি করব আমি এখন? যেমন করেই হোক আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবই। কি ভাবছিস দাদা ভাই? খুব জোর বাঁচা বেঁচে গেলি তাই তো? অভিপ, তুই কি বলছিস সাকিব? বড় বাচ্চা বেঁচে গেছি মানে আমার কি ফাঁসার কথা ছিল নাকি? দেখলি না ওই লোকটা কোনো প্রমাণ দিতে পারলো? দেখলি তো নিজের চোখে। যে যা বলবে সব মেনে নিতে হবে। কি হবে? তুই দরজা বন্ধ করছিস কেন? আরে কিছু বলার থাকলে আমি বল না। বলছি সব বলছি দাদা ভাই, কাম ডাউন। দরজা বন্ধ করছিস কেন? কারণ আছে, কারণ আনফরচুনেটলি কিছুদিন আগে আমি তোর ঘরের সামনে দিয়ে পাস করছিলাম, তখন তোর আর মিষ্টি বৌদির মধ্যে কথা কাটাকাটি চলছিল, আর সেটা আমি শুনে ফেলেছি। কি এমন কথা তুই শুনতে পারিস? মিষ্টি বৌদি বলছিল যে ক্রিকেটই তোমাদের সব, ক্রিকেট তোমাদের লক্ষ্মী, ক্রিকেটের টাকা বেআইনি কাছে লাগিও না। কি তাই তো? তাই বলছিল তো? আমি কিছু বুঝতে পারছি না তুই কি মিন করছিস। কিছু বুঝতে পারছিস না তুই? না দাদা ভাই, আমি ভালোভাবেই জানি তুই বেটিং এর সাথে যুক্ত। তুই কি বলছিস? আমি এসবের সঙ্গে যুক্ত নই। তাই নাকি? কখনো না। রিয়েলি? এই না তোদের কলকাতায় অনেকগুলো একাডেমি আছে, তোরা ফিউচার ক্রিকেট স্টার তৈরি করিস, তাদেরকে ট্রেন করিস, আর সেই লোকের টাকা দিয়ে তুই কি করিস? জুয়া খেলিস, জুয়া বেটিং। ছি দাদা ভাই, ছি, ডিসগ্রেস। এবার তোর জায়গা আমাকে ভাব, তুই যদি আমাকে এসে বলতিস যে অভি আমি সৎ, আমি কিছু করিনি, সেটা আমি কি করে বিশ্বাস করবো? বল না, কি করে বিশ্বাস করবো? ঠিক এই কারণেই আমি তোকে ট্রাস্ট করতে পারছি না, পুরোপুরি আমি তোকে ট্রাস্ট করতে পারছি না দাদা ভাই। তোর কোনো ভুল হচ্ছে। আমি এসবের সঙ্গে কখনোই যুক্ত নই। তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। আমার কি মনে হয় বলতো অভি, তুই উমার চোখ দিয়ে দেখছিস পুরোটা। হ্যাঁ, উমা তোকে পাখি পড়ার মতন শিখিয়ে পাঠিয়েছে, আর তুই আমাকে সেগুলো বলছিস। একটা উটকো লোক উমাকে যা বললো উমা বিশ্বাস করে নিল, আর তুই আমাকে চার্জ করছিস, তোর দাদাকে চার্জ করছিস। আমি এসবের মধ্যে কখনো যুক্ত ছিলাম না, আর থাকবো না। তুই সত্যি বলছিস তো দাদা ভাই? আরে বাবা, মিথ্যে কথা কেন বলতে যাবো? অদ্ভুত। বলিস না, কারণ এইবার তুই মিথ্যে কথা বললে পার পাবি না দাদা ভাই। কারণ ক্রিকেটে দুর্নীতি, জুয়া, এইসব নিয়ে ইয়াং বেঙ্গল একটা আন্দোলন শুরু করেছে। যারা এইসবের সাথে যুক্ত তাদের মুখোশ আমরা ছিঁড়ে ফেলে দেব, প্রশাসনের সামনে তাদেরকে এক্সপোজ করব। কাউকে ছাড়বো না, কাউকে না। অদ্ভুত তো, তুই এসব কথা আমাকে শোনাচ্ছিস কেন? শোনাচ্ছি না দাদা ভাই, আমি শুধু ক্লিয়ার করছি। মানে তুই এটা ভাবিস না যে আজকে উমার বাবার মৃত্যুর প্রসঙ্গ উঠেছে বলে আমরা এই সব ভাবছি। ইয়াং বেঙ্গলের এটা অনেক দিনের প্ল্যানিং, বুঝলি? আর শুধু ক্রিকেট কেন, সব স্পোর্টসকে দুর্নীতি মুক্ত করব আমরা। এটাই বাংলার ইয়াংস্টারদের কাছে আমাদের কমিটমেন্ট। দেখ দাদা ভাই, একটু বোঝার চেষ্টা কর। আজকে প্রমাণ নেই বলে অনেক কিছু প্রুভ করা যাচ্ছে না, কিন্তু একদিন সবকিছু প্রুফ করা যাবে। তাই বলছি দাদা ভাই, নিজের বিবেককে জিজ্ঞেস কর, ভুল করিসনি তো তুই? বিকজ আই এম এক্সট্রিমলি সরি, বাই চান্স যদি তুই কোনো ভুল করে থাকিস,
তাহলে কিন্তু আমি তোকে সাপোর্ট করতে পারবো না। তখন আমাকে এসে বলিস না যে পরিবারের সম্মানের স্বার্থে প্লিজ অভি চুপ করে যা। কারণ অভিমন্যু আচার্য কখনো অন্যায়কে মানেনি, আর ফিউচারেও মানবে না। বাহ, ফ্যান্টাস্টিক। অভি, উমা তোকে এগুলো শিখিয়ে পাঠিয়েছে নিশ্চয়ই। তো তোকে আর কি কি শিখিয়ে পাঠিয়েছে একটু বল না। উমার সঙ্গে তোর কতদিনের আলাপ? তুই ওর কথা শুনে আমাকে অবিশ্বাস করছিস, তো নিজের দাদাকে অসম্মান করছিস। হোয়াট ইজ দিস? একটা উটকো লোক বাইরে থেকে এসে উমার মাথায় কি ঢুকিয়েছে, আর তার ভিত্তিতে তুই আমাকে এইসব কথা বলছিস? আমি তোকে কিছু বলছি না দাদা ভাই, ট্রাস্ট মি, আমি তোকে কিছু বলছি না। রাদার এখানে আমি তোকে বোঝাতে এসেছিলাম, বাই চান্স যদি তুই আমার কাছ থেকে কিছু লুকিয়ে থাকিস, প্লিজ সেটা আমাকে বলে দে। কিন্তু তুই যখন এত জোর গলায় বলছিস যে কিছু করিস নি, তাহলে নিশ্চয়ই কিছু করিস নি, তাই না দাদা ভাই? কিন্তু প্রবলেমটা কি জানিস তো, আমি দুই দুই চার ভীষণ ইজিলি করতে পারি। এই যে মিষ্টি বৌদির সাথে তোর কথা কাটাকাটি হয়েছে, মিষ্টি বৌদি তোকে রিকোয়েস্ট করেছে যে বেআইনি কাজ করো না, বেটিং করো না, জুয়া করো। আর আজকে তোর এগেনস্টে এই যে অভিযোগটা হলো, সেটা কিন্তু মিলে যাচ্ছে দাদা ভাই, পুরোপুরি মিলে যাচ্ছে। সেদিন মিষ্টি বৌদি তোকে পরামর্শ দিয়েছিল যে এসব কাজ করো না, আর আজকে আমি তোকে পরামর্শ দিলাম, রিকোয়েস্ট করলাম যে দাদা ভাই সত্যিটা প্লিজ আমাকে বলে দে। কিন্তু তুই কিছু বললি না, ক্লিয়ারলি ডিনাই করে গেলি। দেখ দাদা ভাই, উমার বাবার মৃত্যুর সাথে তোর কোনো লিঙ্ক আছে কিনা সেটা প্রমাণ সাপেক্ষ। ইভেন এই জুয়া, বেটিং এইসবের সাথে কোনো তোর লিঙ্ক আছে কিনা সেটাও প্রমাণ সাপেক্ষ। কিন্তু বাই চান্স এর মধ্যে যদি কিছু প্রুফ হয়ে যায়, দেন ট্রাস্ট মি, আমি কিন্তু তোকে সাপোর্ট করতে পারবো না দাদা ভাই, একটুও পারবো না। অভিদা, অভিদা, এই অভিদা, অভিমন্যু আচার্য, তুই আমাকে এখন শাসাচ্ছিস? দুদিনের ছেলে, আমিও এর শেষ থেকে ছাড়বো। বৌদি কোথায়? বৌদি, বৌদি, এই তো বৌদি। আচ্ছা, ওই সমর সেন ভদ্রলোক কি চলে গেছেন? দেখছি না ওনাকে। না না, উনি চলে যাননি, উনি গেস্ট রুমে আছেন। আর বাড়ির সবার থেকে পারমিশন নিয়ে ওনাকে গেস্ট রুমে রাখা হয়েছে। আচ্ছা, মা, বলছিলাম আমার মনে হয় ওনার যত্ন নেওয়া দরকার, তাই ওনার খেয়াল রেখো প্লিজ। মানে ওনার সাথে এখন আমাদের দরকার সেই জন্য না, মানুষ হিসেবে ওনার পাশে থাকা আমাদের কর্তব্য। বুঝতেই তো পারছো ওনার বয়স হয়েছে, তাই না? আপনি চিন্তা করবেন না, ওনার কোনো যত্ন হবে না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওগুলো আমরা বাদ দিই। আমি যেই কথাটা বলতে এসেছি সেটা কি বলবো? বল না। দেখ, আমরা জানি যে বাড়ির অবস্থা এখন খুবই সিরিয়াস, কিন্তু এর মধ্যে গুড নিউজটা ভুলে গেলে কিন্তু চলবে না। উমা বৌদির ইন্ডিয়া টিমে সিলেকশন হয়ে গেছে। আচার্য বাড়ির দুই বউ একসঙ্গে এক মাঠে দেশের হয়ে খেলবে, এটা আমরা কয়েকদিনের মধ্যে দেখতে যাচ্ছি। কিন্তু তার আগে হানিমুনের প্ল্যানটা আমাদেরকে সেরে ফেলতে হবে। রুদ্র, এসব তুই কি বলছিস? বাড়িতে এরকম অবস্থা আর আমরা হানিমুনে যাবো, তোর মাথা খারাপ হয়ে গেছে? আরে সেটাই তো, এই বাড়ির টেনশন, খেলার টেনশন, পৃথিবীর যত টেনশন আছে এই সব টেনশন থেকে দূরে পালানোর জন্যই হানিমুনে যেতে চাইছি। এন্ড জাস্ট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি কিন্তু বাড়ির বড়দের সঙ্গে কথা বলে নিয়েছি, তারাও প্রচন্ড এক্সাইটেড, তারাও চায় আমরা একটু ঘুরে আসি। তাহলে তোদের আপত্তি কোথায় বলতো? আর সব থেকে বড় কথা, অভিদা, তুই কিন্তু আমাকে প্রমিস করেছিলি যে আমরা একসঙ্গে হানিমুনে যাবো। এখন এরকম লাস্ট মোমেন্টে ব্যাক আউট করলে চলবে না। রুদ্র, মানছি সবটাই, কিন্তু দেখো আমি সবে মাত্র চান্স পেয়েছি, আর এতদিন যদি প্র্যাকটিস না করে বাইরে ঘুরতে যাই সেটা তো ঠিক হবে না। আর তাছাড়া বাড়িতেও এরকম একটা পরিস্থিতি। সব ঠিক হয়ে যাবে বৌদি,
একবার বাইরে থেকে ঘুরে আসতে দেখবে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাবে, তখন এই সমস্ত প্রবলেম খুব ইজিলি সলভ হয়ে যাবে, কোনো ব্যাপারই মনে হবে না। হ্যাঁ, সে কথা তুই ঠিক বলেছিস, মানে উমার মাইন্ড ফ্রেশ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তবুও এখন আর কোনো কথা শুনবো না আমি, যা বলার বলে দিয়েছি, আর খুব শিগগিরই আমাদের টিকিটটা কাটতে হবে, সেটাও জানিয়ে রাখলাম কিন্তু দুজনকে। আচ্ছা বাবা, আগে এটা তো বল কোথায় যাবি? তা আমি কি করে জানবো, সেটা বউরাই ডিসাইড করুক। মানে আলিয়া আর উমা বৌদি একসাথে আলোচনা করে একটা ডেস্টিনেশন ঠিক করে ফেলুক, কি তাই তো? আলিয়া, আলিয়া, তুই দাঁড়া, আমি ওকে ডেকে আনছি। আলিয়া, অনুরাগ, এসব কি শুনলাম আমি? বাড়ির সবার সামনে উমা তোমাকে এইভাবে বেইজ্জত করলো? ছি 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 ছি। কোথাকার একটা বুড়ো সাংবাদিককে ডেকে নিয়ে এসে তোমার নামে এইরকম একটা খারাপ ব্লেম দিল। শোনো না, আমাদের না একবার দেখা করা উচিত। দেখা করে একটা জবরদস্ত প্ল্যান আমরা তৈরি করব, ঠিক আছে? অনুরাগ, তুমি একদম চিন্তা করবে না, তোমার পাশে আমি আছি, থাকবো। কেমন? একদম কুল থাকো, রিল্যাক্স করো। নিশ্চয়ই আঙ্কেল। রাখি, বাই। বাচ্চা ধন, বাচ্চা ধন ভয় পেয়েছে, কোনো অন্যায় না করেই ভয় পেয়েছে। কিন্তু আসল অপরাধীকে কেউ কোনো দিন ধরতে পারবে না। কেউ কোনোদিন আমার দিকে আঙুল তুলে বলতে পারবে না যে সুনন্দ দাসের মৃত্যুর জন্য আমি দায়ী। কি করবেন? যাবেন? দেখো মা, একবার যখন কমিট করেছি ব্যাক আউট করা ঠিক হবে না। আর রুদু তো এটাও বললো যে বাড়ির সবাইও এটাই চাইছে যে আমরা হানিমুনে যাই। আমি বুঝতে পারছি সবটা, কিন্তু কিন্তু বাড়িতে এরকম একটা পরিস্থিতি আমার ঠিক মন মানছে না। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হানিমুন থেকে ফেরার পর তুমি নিজের স্বপ্নের পথে পা দেবে। হ্যাঁ মা, তুমি যা চেয়েছিলে, তোমার বাবা যা চেয়েছিলেন, সবকিছু ফুলফিল হবে। তুমি ইন্ডিয়া টিম রিপ্রেজেন্ট করবে মা। ইয়েস। আর তারপর একে একে অনেক ধাপে এগিয়ে যাবে। আর হ্যাঁ, চিন্তা করো না, তোমার বাবার মৃত্যুর রহস্যের পেছনে যারা আছে তাদেরকে আমরা খুঁজে বার করবোই মা। দেখে নিও তুমি। আপনি একদম ঠিক বলেছেন, আমি ইন্ডিয়া টিমের হয়ে খেলবো, এই স্বপ্নটা আমার বাবা দেখতো। আর যদি বাবা আমাদের মধ্যে থাকতো তাহলে এই খবরটা পেয়ে খুব আনন্দ পেত, তাই না? আমি মাঠে খেলবো আর বাবা গ্যালারিতে বসে আমার খেলা দেখবে। এর থেকে খুশির মুহূর্ত আমার কাছে আর কিচ্ছু হতো না। চিন্তা করো না মা, তোমার বাবা যেখানেই আছে সেদিন তোমার খেলা উনি নিশ্চয়ই দেখবেন। উনি দেখবেন যে ইন্ডিয়ান টিমের জার্সি পরে ওনার মেয়ে ওনার স্বপ্ন পূরণ করছে।
ওই তুই উমার সঙ্গে কথা বলেছিস? কি নিয়ে? ওই যে তোকে বলছিলাম না, সমরবাবু এ বাড়িতে কদিন থাকবে না থাকবে সেটা ওকে একবার জিজ্ঞেস করে নিতে। দেখ মানে সমরবাবু যদি সত্যি করে কোনো আলাদা থাকার জায়গায় না ব্যবস্থা থাকে তাহলে মানে এটা করাই যেতে পারে, মানে ওনার জন্য একটা থাকার ব্যবস্থা করাই যেতে পারে, সেটা কোনো ইস্যু নয়। কিন্তু কিন্তু কি মানে সমরবাবু যে এখানে থাকছেন তাই বাড়িতে এ নিয়ে কথাবার্তা হচ্ছে, তাই তো? দেখ অভি, তুই তো সবটাই বুঝিস। যে অশান্তি হয়েছে তারপর মানে বাড়ির অনেকেই ওনার এখানে থাকা নিয়ে আপত্তি করছে, কথা উঠছে, অনেকের অসন্তোষ তৈরি হচ্ছে। আবার এদিকে দেখ আমি উমার কথাটাও তো ইগনোর করতে পারছি না। তাই দুদিকটা বিচার করে সমরবাবুকে যদি রাখতেই হয়, মানে উনি যদি এখানে থাকেনি, মানে এরকম তো হতেই পারে যে ওনার জন্য তার ভালো ব্যবস্থা করতে হবে। হয়তো এ বাড়িতে নয়, অন্য কোথাও একটা ভালো ব্যবস্থা করা হলো ওনার থাকার জন্য। তাতে নিশ্চয়ই তোদের কারোর কোনো আপত্তি থাকার কথা নয়, তাই না? না না ছোটকা, আপত্তি ঠিক না, কিন্তু আমি আসলে চাইছি না যে সমরবাবু এখন অন্য কোথাও থাকুক। কেন অভি? কারণ আছে ছোটকা। দেখো সত্যি হোক বা মিথ্যে, সমরবাবু একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলেছেন যেটা আমাদের নোটিস করা উচিত। সমরবাবু মৌচাকে ঢিল ছুঁড়েছেন, আর সেই জন্যই ওনাকে সরানোর চেষ্টা করা হচ্ছে, যেটা কয়েকদিন আগেও হয়েছে। দেখো ছোটকা, একদিকে উমার বাবার মৃত্যুর রহস্যটা তো আছেই, সেটা নিয়ে যেভাবে জলঘোলা হচ্ছে, মানে যতক্ষণ না আমরা কোনো প্রমাণ পাচ্ছি আমরা কিন্তু আসল অপরাধীকে ধরতে পারবো না। কিন্তু একটা জিনিস ভীষণ ক্লিয়ার, যে সমর বাবু নিশ্চয়ই কিছু জানেন, আর সেটা কিন্তু যারা এই ষড়যন্ত্রটা করেছে তারাও বুঝে গেছে। আর সেই জন্য ওরা এটা বুঝতে পেরেছে যে সমর বাবু যে কোনো সময় হাটে হাড়ি ভাঙতে পারে, ওনাকে সরিয়ে দেওয়াটাই বেস্ট প্ল্যান হবে। সেই জন্য আমি চাইছি না যে সমর বাবু এখন অন্য কোথাও চলে যাক যেখানে আমরা ওনাকে সিকিউরিটি দিতে পারবো না। ছোটকা, তাই আমি বলছিলাম যে কয়েকটা দিন উনি এখানে থাকুক, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করুন। না না উমা, এগুলো একদম চলবে না, আমরা এগুলো একদম মানবো না, বললো নি? হ্যাঁ, এটা তোমরা কিন্তু একদম ঠিক করনি ছোট বৌদি। মাত্র তোমরা 4 জনেই যাবে আর আমরা কেউ না। হ্যাঁ, তোমরা একদম ঠিক করনি। একদম দরকার হলে আমরা আন্দোলন করব, হ্যাঁ। ধর্নায় বসবো, কিন্তু তোমরা 4 জনে মিলে হানিমুনে যাওয়ার নাম করে একা একা ঘুরতে চলে যাবে, এইটা আমরা মানবো না। হ্যাঁ। আমাদেরকেও সাথে নিতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে 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 হবে, আমাদের দাবি মানতে হবে, হ্যাঁ আমাদের মানতে হবে উমা, মানতেই হবে। না না কিন্তু দাবিটা কি? তুমি শত ছোটকা ছড়া ছড়া না দাবিটা এই কি হয়েছে বলতো? তোর উমাকে নিয়ে কেন টানাটানি করছিস? বল না কি হয়েছে? আমি বলছি অভিমন্যুবাবু ওরা এইসব হানিমুন টানিমুন। না 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 না, আমি বলছি দাঁড়া দাঁড়া। বুঝলে বাবা, উপর সূত্রে খবর পেলাম যে ছোট বৌদি, আলিয়া দিয়া, রুদ্রদা এরা নাকি চুপে চুপে হানিমুনের বাহানায় ঘুরতে যাচ্ছে, আর আমরা বাদ। বলো এই দিদি ভাই, বল। হ্যাঁ সত্যি। না এটা একদম উচিত না, তুই এদিকে এদিকে আমি তো একটা কথা বলি, সেটা হচ্ছে তুই কখনো হাড্ডিযুক্ত কাবাব খেয়েছিস বা দেখেছিস? না, কেন গো? ওরা তো হানিমুনে যাচ্ছে, তো তোরা এই কাবাবের মধ্যে হাড্ডি হয়ে কি করবি? ওদের হানিমুন তোরা গিয়ে কি ছোটকা ছোটকা, দেখো এই হানিমুন ট্রিপটা কিন্তু এখনো ফাইনালাইজ হয়নি। হ্যাঁ, রুদ্র এই ট্রিপের ব্যাপারে আমাকে বলেছে, কিন্তু আমিও রুদ্রকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি আর উমা ওই মেন্টাল স্টেটে নেই যে এখন একটা ট্রিপে যাব। কিন্তু রুদ্র তো কথা শুনতেই চাইছে না, আলিয়াও কথা শুনতে চাইছে না। ওদের বক্তব্য যে আমাদের 4 জনকেই নাকি যেতে হবে, মানে কি যে বলবো আমি বুঝতে পারছি না। আমিও সেটাই বলতে চাইছি, বাড়িতে এরকম একটা পরিস্থিতি, আর আমারও মন মেজাজ ঠিক নেই এই মুহূর্তে এখন ঘুরতে যাওয়াটা। এই না না উমা, এই শোনো শোনো শোনো, এইদিকে শোনো, আমার সাথে এদিকে এসো, এদিকে এসো। শোনো আমার কথাটা শোনো, বলছি ট্রিপে যাওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে গেছে, এখন কিন্তু আমি আর কোনো না শুনবো না, ব্যাস। আলিয়া তুমি আলিয়া প্লিজ ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর, আরে অভি, তোমার মেন্টাল কন্ডিশনটা একটু বোঝার চেষ্টা কর। ও কাকেই বা বলছি, তুই যা জেদি। রুদ্র বোঝদা, রুদ্রকে বোঝা, রুদ্র একটু বোঝার চেষ্টা কর, উমাকে এখন নিয়ে যাওয়াটা। উমা বৌদির জন্য আরো বেশি করে আমি বলছি যে তুই ট্রিপটা ক্যান্সেল করিস না। তাহলে মানে আমার কথাটা শোন, তুই কি চাস? বৌদি ভালো থাকুক, হ্যাঁ হ্যাপি থাকুক, আনন্দে থাকুক। অবভিয়াসলি আমরা সবাই নিজেদের কাছের মানুষদের জন্য তাই চাই, তাই তো? তাহলে না করছিস কেন? দেখ আমি বুঝতে পারছি যে
বৌদির বাবার মৃত্যুর ইনভেস্টিগেশন নিয়ে যা সব চলছে, বৌদি তো খুব টেন্স থাকবে, সেটাই তো স্বাভাবিক। তার মধ্যে ওকে কিডন্যাপ করা হয়েছিল, সবকিছু মিলিয়ে কি সাংঘাতিক ট্রমার মধ্যে দিয়ে গেছে বলতো বৌদি। এসব কিছুর পরে যদি আমরা একসঙ্গে ট্রিপে যাই, বেড়াতে যাই, তাহলে বৌদির ভালো লাগবে না? বৌদি কতটা রিল্যাক্সড ফিল করবে, মাইন্ডটা ফ্রেশ হবে। তুই বারণ করছিস কেন? রুদ্র, আমি বুঝতে পারছি তুমি যা বলছো আমার ভালোর জন্যই বলছো, কিন্তু কি বলতো, সামনেই তো আমার খেলা, আর ঘুরতে যাওয়া মানে অনেক দিন প্র্যাকটিস হবে না, সেটা আমার জন্য ঠিক হবে না। তাছাড়া এরকম একটা পরিস্থিতি। এই উমা শোনো, আমার খেলা নেই, আমাকে কনসেন্ট্রেট করতে হবে না বুঝি? আচ্ছা উমা, খেলার জন্য তো একটা মানসিক স্টেবিলিটি দরকার, তাই না? আমাদেরও সেটা দরকার উমা। তাই বলছি চলো ঘুরে আসি, দেখবে তোমার পারফরমেন্স আরো অনেক বেটার হবে। আর দরকার পড়লে আমরা সেখানে গিয়ে খেলা নিয়েও আলোচনা করে নেব। আমরা দুই যা একসঙ্গে এক টিমে খেলবো উমা, ভাবতে পারছো তুমি? উফ, আমার তো ভেবেই খুব আনন্দ হচ্ছে। ভারতের ক্রিকেটের ইতিহাসে এমনটা আগে কখনো হয়নি। আর আগে থেকে যদি স্ট্র্যাটেজি ঠিক করা থাকে তাহলে আমাদের ব্যাট কথা বলবে উমা, দেখে নিও তুমি।